ওর ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তেই স্বাভাবিক হয়ে উঠল কৃতিকের শক্ত জোয়াল। দু চোখের অগ্নিস্ফুলিঙ্গ দপ করে নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। ওর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁট জোড়া চৌমুকে আকর্ষণে টানছে ওকে। এই ভীতু সন্ত্রস্ত ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এইসবের মাঝে বারবার আটকে যায় কৃতিক। ক্রোধান্বিত মস্তিষ্কটা শান্ত নীর হয়ে যায় মুহূর্তেই। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ে ঢেউ তোলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টাদশী নয়, বরং এই মেয়ে মায়াবীরই, জাদুকরিণী, হৃদয় হরিণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনিতেও জলোচ্ছ্বাসের সূত্রপাত হয় বছর ত্রিশেকের ম্যাচুরিটি খ্যাত হৃদগহিনী। কৃতিক সে তখন থেকে একইভাবে তাকিয়ে আছে নিষ্প্রহর চাহনি। একবার পলকও ফেলছে না, সামান্য চোখের চাহনি দিয়েই যেন ওর সুপ্ত নারী সত্তাকে ক্রমশ জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চোখের চাহনিতে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে ওরু। ব্যাপারটা লজ্জাজনক। ওরুও লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত কণ্ঠে বলল, চলুন যাওয়া যাক। ওরুর কথায় ভ্রম কেটে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখনও এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরাচরিত ফর্মে ফিরে এসে নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সব কিছু ওরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। ওরু নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। ওরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে ওঠে, ধরে বস। কৃতিকের কথায় ওরু এবার নিজের হাতের বাঁধন শক্ত করলো কিছুটা। পর মুহূর্তেই সাঁই সাঁই আওয়াজ তুলে কৃতিককুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ামাহা খচিত ব্র্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলার বারান্দা থেকে সূক্ষ্ম নজরে পরখ করল ওরুর মামাতো ভাই রেজা। পরক্ষণেই ব্যতিগ্রস্ত হাতে আঙুল চালালো মোবাইলে। কাউকে মেসেজ করলো বোধহয়। সন্ধ্যা 7:30। সোডিয়াম আলোর চলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্সের 3 তলা জুড়ে বিশাল ক্যাফেটেরিয়া, তার একপাশে থাই লাগানো বিস্তার দেওয়াল। সেখান থেকে সামান্য উঁকি দিলে পাখির চোখে পুরো শহরটা দেখা যায়। রাতের শহরের লাল, নীল, সোনালি চকচকে আলো বাদ দিলে ঢাকা শহরের সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সেই তখন থেকে পুরো রাস্তাটা জ্যামে আটকে আছে। এক নাগারে হর্ন বাজিয়ে যাচ্ছে শয়ে শয়ে গাড়ির বহর। হর্নের আওয়াজে কান ঝালাপালা হওয়ার উপক্রম। কী বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূর থেকে সেই আওয়াজ কানে ভেসে আসছে না, তবু কোল্ড কফির স্ট্রটাকে আঙুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে দুর্বিষহ জ্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষাদময় তিক্ত অনুভূতিকে। সে তখন থেকে একইভাবে বাইরে তাকিয়ে আছে দেখে তিথি এবার ডেকে উঠল ওকে। আয় নীলিমা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘোরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে সিপ নিয়ে বলল, কেমন আছিস বল? তোর তো খবরই নেই, বিয়ে শাদী করে ফেললি নাকি? নীলিমার কথায় তিথি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালে নীলিমার আবারও শুধায়, তা জিজু কোথায়? এবার তিথি আঙুলের ইশারায় কাউকে দেখাবে তার আগেই নীলিমার চোখ গেল তিথির পেছনে এক আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকেন ফ্রাই আর কোকের ট্রে হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে ফাঁকা সিট খোঁজার ভীষণ ব্যস্ত। এখানেও পাগলো? বিড়বিড়িয়ে কথাটা বলে মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা, যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, হুট করে এমন চোরের মতন বিহেভ করছিস কেন? নীলিমা হেসে বলে, চুপ করে বিদেশি বাদরটা এদিকে আসছে, একবার দেখে ফেললে বক বক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালীর আশফালি আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনের মেনু কার্ডটা সরাতে দৃষ্টি স্থাপন হলো সায়রের কুচকানো ভ্রুর ভাঁজে। সায়র নীলিমার পাশেই বসেছে, যার দরুন মেনু কার্ডটা সরাতে চকিতে পেছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখে মুখে মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে তো গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সেট, চোখে দেখতে পাচ্ছেন না? সায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিপ দিয়ে বলল, দেখাও দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সিটটা ক্যাফের কর্তৃপক্ষর এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের বলা বন্ধ করো লোভী মেয়ে। কোনোদিন না অন্যের জামাইকে দেখিয়ে বলবে এই জামাই আমার। তিলকে তাল আর ককে কলিকাতা বানিয়ে ফেলবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে সায়রের মাঝে।
সেটা বেশ ভালো মতোই টের পেল নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগত্যায় চুমুক দিল কফিতে। সায়র কিঞ্চিত বাঁকা হেসে বলল, হাউ ইজ ইট? মানে? সায়র কফি স্ট্রটাকে ইশারা করে বলল, আমার লিপ টেস্ট। নীলিমার এতক্ষণে মাথায় ঘুরল, একটু আগে এই একই স্ট্র দিয়ে সায়রের কফি পান করেছে, আর এখন ও নিজেও খেলো। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমা নাক মুখ কুচকে বলল, অসভ্য লোক, কি জানেন আপনি? আপাতত এক চুমুক কফি নিয়ে সেটাতে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুড়ে দিতে চাই। সায়রের এমন বিদঘটে কথায় গা গুলিয়ে এলো নীলিমার। অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলে একটা পাগলু। পচা, বাসি, নষ্ট, উৎকৃষ্ট সব আপনি। প্রত্যুত্তরে সায়র আরও গা গোলানো কিছু কথা ছুড়বে তার আগে নীলিমার নাম ধরে ডেকে ওঠে অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে আশ্চর্য কণ্ঠে বলে, ওরু তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলে, আপাদের বিয়ে শপিংয়ে এসেছি, তুই কি? বাকি কথা বাড়ানোর আগেই ওর সাথে চোখাচোখি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টে একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে। তোকে আগেই বলেছিলাম নিখিল ভাইয়ের পিছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে 2 পয়সারও পাত্তা দিবে না নিখিল ভাইয়ের মতন মানুষ। শুধু শুধু এতগুলো দিন ধরে মিথ্যা আশা নিয়ে বেঁচে আছিস। হাউ সেম। নীলিমা তৎক্ষণাৎ তিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই তিথি, ওরুর মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। অরু এবার মুখ খুলল, তিথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যে আশায় বেঁচে আছি? আমাকে দেখে কি কোনো দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? তিথি তাচ্ছিল্য করে হেসে বলল, দেখতে তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গেছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঢুকিয়ে অরুর দিকে ঘুরে আশ্চর্য হয়ে সায়র শুধালো, জেকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে এলোকেশি? সায়র উদ্ভট কথা শুনে আহাম্মকের মতো ফেলিয়ে তাকিয়ে আছে অরু, প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমী তিথিকে কিছু বলার। ঠিক সেই সময় সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওনাদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, লোকটা স্মার্ট, বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে বেশ ধনাঢ্যশালী ব্যক্তি হবে হয়তো, তবে বয়সে ওদের চেয়ে চোখ বুঝে কয়েক গুণ বড় তো হবেই। সায়র লোকটাকে দেখে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাত ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলোভেড হাজবেন্ড খন্দকার মোস্তাক আহমেদ। তিথির কথায় ওরা সবাই মুখ চেপে হাসি সংবরণ করলো। সায়র তো কুলিয়ে উঠতে না পেরে মিনমিনিয়ে বলেই ফেলল, এই দাদু আবার হাজব্যান্ড হয় কিভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশতেই দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলায় কখন? সায়র নীলিমার পাশে বসা ছিল বিধায় নীলিমা ও রুরুতে চিমটি কেটে সহসা থামিয়ে দিয়ে বলল, চুপ করুন, অন্যের অনুভূতিকে সম্মান করতে শিখুন। নীলিমার শেষ কথাটা সায়রের হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যতটা রাগী আর বেয়ারা মনে হয় ততটাও নয়, মনটা ভালো আছে। অরু এখনও তিথি আর তার দাদু ওরফে হাজব্যান্ডের গদগদ প্রেম দেখে সার্কাস দেখার মতোই হাঁ করে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, ইস, এই দাদুটাও কি রোম্যান্টিক। অথচ আমার বরকে দেখো, সারাদিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদগদ ভালোবাসা দেখালে কি হয়? তিথি তার বিলভড হাজব্যান্ডের থেকে চোখ সরিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, এরকম একজন দেখে বিয়ে করে নে। পুরো লাইফ আরামসে পায়ের উপর পা তুলে কেটে যাবে। তিথির কথা মাঝপথেই আটকে গেল যখন চমৎকার এক পুরুষালী কণ্ঠে পেছন থেকে খুব অধিকার নিয়ে অরুকে ডেকে উঠল কেউ। মিসেস অরোরা জায়ান। কৃতিক হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় অরু হকচকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, এই তো আমি। চলতি ক্লাইম্যাক্স আরও খানিকটা আকর্ষণ ঢেলে দিতে সবার মাঝে এসে দাঁড়ালো কৃতিক। সুদর্শন কৃতিককে দেখে আকর্ষার চিকচিক করে উঠল তিথির দু চোখ। ও তবদা খেয়ে কিছুটা লাজুক হেসে শুধালো, আপনি কে ভাইয়া? কৃতিক বাহুর মাঝে অরুকে নিয়ে বলল, হার বিলাভড হাজব্যান্ড জায়ান কৃতিক চৌধুরী। অরুর স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে চুপসে একটুখানি হয়ে গেল তিথির মুখ। ও পুনরায় আত্মবিশ্বাসের সুরে বলল, কৃতিক কুঞ্জের মালিক জায়ান কৃতিক চৌধুরী। তিথির সম্বোধনে কৃতিক অরুর দিকে তাকিয়ে সহসা হাসল, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে তিথির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চপেটাঘাত লাল করে দিয়েছে ওর মুখ। নীলিমা হতবাক হয়ে অরুকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, জায়ান কৃতিক চৌধুরী না তো সৎ ভাই?
অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাহলে হাজব্যান্ড কি করে হলো? অরু নির্বিকার ভঙ্গিতে বলল। বিয়ে করেছে তাই হাজবেন্ড হয়েছে। নীলিমা হাঁসফাঁস করতে করতে বলল। আমরা কিছুই মেলাতে পারছি না ওরু। তুই তো সেদিনও নিখিল ভাইয়ের জন্য কান্নাকাটি করলি, তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতে পারিস না? তাহলে হঠাৎ? অরু ঠোঁট উল্টে ভ্রুকুচকে বলল। তোকে কে বললো আমি নিখিল ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্য কাঁদছিলাম। ওরু চোখ দিয়ে ইশারা করে দেখলো কৃতিককে। নীলিমা হতবিহ্বল কণ্ঠে বলল। কে? তুই ওনার জন্য কাঁদছিলি? অরু ঠোঁট ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালে নীলিমা পুনরায় বলে। উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কি করে? না মানে আসলে কি বলতো, সব কিছু আমাকে মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ওরু, উনি কি আসলে তোকে নিজের ইচ্ছাতে বিয়ে করেছে? মানে উনি কি তোর সত্যিকারের আপন স্বামী? অরু না সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল। নিজ ইচ্ছেতে নয়, বরং জোর করে বিয়ে করেছে নির্দয় পাশার লোক একটা। অরুর কথা শুনে নীলিমা হাঁ হয়ে গেল। হতবিহ্বল কণ্ঠে শুধালো। কি বলিস? ওনার মতো মানুষ তোর মতো পুচকে মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যি এখনো কনফিউজড ওরু। কি এমন হয়েছে তোর মাঝে? অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা তুই ওনাকে ভালোবাসিস? নীলিমার কথায় অরু তাকায় কৃতিকের দিকে, যে এই মুহূর্তে সায়র আর অর্ণবের সাথে কফিতে মন দিয়েছে। অরু এইভাবে তাকিয়ে আছে দেখে হুট করেই চোখাচোখি হয়ে গেল দুজনের। অরু তৎক্ষণাৎ চোখ নামিয়ে মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমা কৌতূহলবশত শুধালো। আর উনি? অরু জবাব দেয়। উনি কখনো মুখে ভালোবাসি বলেন না, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি। যে ভালোবাসার অতলে যাওয়ার সাধ্য আমার নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসার নিরন্তর সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছে। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে নীলিমা। আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি, ওই জন্যই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছেই রয়েছেন। এখানের এই জায়ান্ট কৃতিকার একান্ত গোপনীয় আমার জায়ান্ট কৃতিকের মাঝে রাত দিনের ফারাক। ওনার না বলা গোপন ভালোবাসায় এতটাই আবিষ্ট আমি যে আর কারোর হাজারবার উচ্চারিত ভালোবাসায় এখন আর পোষাবে না আমার নীলিমা, সত্যিই পোষাবে না। এক নাগারে কথাগুলো শেষ করে আবারও কৃতিকের পানে দৃষ্টি নিক্ষেপণ করলো অরু, যে এই মুহূর্তে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। আবার মাঝে মাঝেই অরুর দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে অরুর গতিবিধি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ বাইকের টার্ন অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠল অরু। ওর কথার পাছে কৃতিক গম্ভীর গলায় বলল। সো হোয়াট? সো হোয়াট মানে? এত রাত হয়ে গিয়েছে, বাড়ি যাব না? আমি তো এখানেই, তাহলে বাড়ি যাওয়ার মতো এত তাড়া কিসের তোর? কে আছে বাড়িতে? অরু মুখ কালো করে বলল। সবাই আমাদের রেখে চলে যাচ্ছে, তাই আর কি। কৃতিক অরুকে থামিয়ে দিয়ে স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে দিয়ে বলল। সবার কথা বাদ, ফোকাস অন মি। আমি যদি না ফেরার দেশে নিয়ে যাই তবে তুই সেখানেই যাবি, ইভেন উইদাউট এনি ফাকিং কোয়েশ্চেন। এখন ধরে বস। অরু বলল। ধরলাম তো। কৃতিক তীর্যক কণ্ঠে বলল। আরও শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথাই অরু লজ্জায় ঠোঁট কামড়ে ধরে। পরক্ষণেই মাথাটা এলিয়ে দেয় কৃতিকের কাঁধের ওপর। কৃতিক রাইড করতে করতেই মৃদু হেসে বলল। নাও পারফেক্ট বেবি। ওদিকে রাস্তা ছেড়ে বেরাস্তায় মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বসেই চেঁচিয়ে উঠল সায়র। আরে ওইদিকে কই যাচ্ছ তোরা? রাস্তা তো এইদিকে। কৃতিক জবাব দেয় না। সায়রের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাসটা টান মেরে নামিয়ে দিয়ে ওদের থেকে দ্বিগুণ গতিতে বাইক নিয়ে হারিয়ে যায় রাস্তার অদূরে। অরু যখন বাইক থেকে নামলো তখন দেখতে পেল এটা এয়ারপোর্ট গেট। কৃতিক অরুর হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল। বেবি ওয়েট কর, আমি আসছি।
অরু তৎক্ষণাৎ দুই হাতে কৃতিকের বলিষ্ঠ হাতটা টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে কোথায় চলে যাবেন সত্যি করে বলুন। কৃতিক মৃদু হেসে অরুর দিকে সামান্য ঝুঁকে হাসকি টোনে বলল, তোকে ছেড়ে কোথায় যাব আমি? এই যে যাচ্ছেন। কৃতিক অরুকে আশ্বস্ত করে বলল। 2 মিনিটে ফিরে আসছি, ওকে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে ওর হাতে হেলমেটটা ধরিয়ে দিয়ে ভেতরে চলে যায় কৃতিক। তারপর যখন ফিরে আসে তখন কৃতিককে দেখে উৎকণ্ঠায় বড় বড় হয়ে যায় অরুর দুই চোখ, আপনা আপনি ফাঁকা হয়ে যায় ওষ্ঠাধর। চোখ দুটোতে বারবার পলক ছেড়েও নিজেকে বিশ্বাস করাতে পারছে না অরু। তাই কৃতিকের হাতের দিকে তাকিয়ে অস্ফুটেই অরু বলে ওঠে, ডোরা। কৃতিক ডোরার বাস্কেটটা অরুর হাতে তুলে দিল। অরু সহসায় বাস্কেট খুলে ডোরাকে কোলে নিয়ে বলল, আপনি সত্যি ডোরাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন? কৃতিক পুনরায় হেলমেট পরতে পরতে বলে, ডোরা অ্যাডপ্টেড ছিল না, তাই ফর্মালিটিস পালন করতে করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। অরু ডোরার গলায় আদরে আঙুল বোলাতে বোলাতে বলল। কার নামে অ্যাডপ্ট করলেন? কৃতিক অরুকে হেলমেট পরিয়ে দিয়ে বলল, দুজনার, মহামান্য পিতা মিস্টার জায়ান কৃতিক চৌধুরী আর মহোদয়া মাতা মিসেস অরোরা জায়ান। কৃতিকের কথাই ফিক করে হেসে দিয়ে ডোরাকে নিয়ে বাইকে উঠে বসলো অরু। কিছু দূর গিয়ে একটা ফাঁকা রাস্তায় ব্রেক কষল কৃতিক। ঘড়ির কাঁটা তখন 12টার ঘরে ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধ আর শুনশান। পুরোপুরি নীরবতার মাঝে কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে ছেঁচি পোখার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গায় এত রাতে বাইক থামানোর দরুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল অরু। বলল, কিছু হয়েছে? কৃতিক বাইক স্ট্যান্ড করিয়েই বলল, কিছু হয়নি, নাম এক্ষুনি। অরু নেমে দাঁড়ালো, পুনরায় তৎপর হয়ে শুধালো, কি হয়েছে? রাগ করেছেন? কৃতিক জবাব না দিয়ে নিজে বাইকে হেলান দিয়ে অরুকে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কৃতিকের কর্মকাণ্ডে অরু বিস্ময়ে হতবাক ও আশ্চর্য বনে গিয়ে বলল, কি করছেন? কৃতিক একটানে অরুর চুলের গার্ডারটা খুলে ওর চুলগুলো বাঁধনহারা করে দেয়। অতঃপর হেসে বলে, দেনা পাওনা শোধ করছি, যেটা এয়ারপোর্টে বসেই করতাম। তোর ডোরাকে এনে দিয়েছি, এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি। অরু কৃতিকের বাঁধনের মধ্যে থেকেই কাঁই কুঁই করে বলে ওঠে, ছাড়ুন, এটা মাঝ রাস্তা। চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতেও ছাড়া পাবি না। অরু গলা খাদে নামিয়ে বলল। কি করবেন আপনি? কৃতিক অরুকে আরও কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে বলল, আগে আমাকে তুমি করে বল, তারপর করছি। অরু চোখ মুখ কুঁচকে বলল, পারবো না। জাস্ট সে তুমি। কৃতিকের করা আদেশ, তার উপর মাঝ রাস্তায় এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অগত্যায় উপায়ন্তর না পেয়ে অরু বলে ওঠে, তুমি। কৃতিক পুনরায় বলে। আবার বল। অরু কাপা স্বরে বলে, তুমি। কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতেই বলল, বারবার বল হার্টবিট। তোর মুখে তুমি রাগ শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। কৃতিকের ভালোবাসায় কাতর অরু পা দুটো ভেঙে আসছে। কোনো মতে কৃতিকের ওপর নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ও। কিন্তু কৃতিকের বোধহয় সেটাও সহ্য হলো না। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে অরুকে কোলে তুলে বাইকের সিটে বসিয়ে দিয়ে তড়িৎ বেগে নিজের অধর চুপিয়ে দিল অরুর নরম তুলতুলে ওষ্ঠধরের ফাঁকে। কৃতিকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল অরু। চুপসানো শরীরটাকে একটু স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধরল পুরুষালী চওড়া বুকে লেপ্টে থাকা টি শার্টখানা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতাও। তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দলিত মথিত হচ্ছে অষ্টাদশীর ফিনফিনে কোমল অষ্টাধর। আবেশিত নয়নে নয়ন এঁটে রাখা মাতাল করা এই নির্ভীক বেপরোয়া পুরুষই কেবল জানে এই গভীরতার শেষ কোথায়। নিশুতি রাতে গাড়ি ঘোড়ার চাপ কমে এসেছে কিছুটা। পুরান ঢাকার অলিতে গলিতে এখন কেবলই দোকানির শাটার টানার ঝনঝন আওয়াজ। ফুটপাতগুলোও মানবশূন্য। পথচারী যারা আছেন তারাও দ্রুত পদচারণায় বাড়ি ফেরার পায়তারা করছেন। কৃতিকের বন্ধুমহল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও অনু আর প্রত্যয় বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল টিয়ের সিপ নিয়েছে। আমেরিকাতে বসে দুজন দুটো জ্বরে টি পান করলেও এখন সময় ভিন্ন। অতএব প্রত্যয়ের ঘোর আপত্তি আলাদা করে বাবল টি নেওয়ার। ও যদি খায় তবে অনুরটা থেকেই খাবে।
অনুও আর বাধা সাধেনি, কোনো রূপ বাকবিতণ্ডা ছাড়াই প্রত্যয়ের সাথে ভাগাভাগি করেছে নিজেদের পছন্দের বাবল টি। এরপর দুইজনে হাতে হাত ধরে হাতির ঝিলে বসে একটা প্রাণোচ্ছল সুন্দর সন্ধ্যা পার করে মাত্রই বাড়ির গলিতে প্রবেশ করলো ওরা। প্রত্যয় মনোযোগী ভঙ্গিতে ড্রাইভ করছে আর অনু কেনাকাটার লিস্টগুলো আরও একবার মিলিয়ে নিচ্ছে। আজমেরি শেখ অসুস্থ মানুষ, তার উপর কোম্পানির চেয়ারওম্যান। এত কিছু সামলানোর পর কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের উপর পড়ুক সেটা মোটেও চায় না অনু। ওই জন্যই আজ নিজের বিয়ে শপিংয়ে নিজেই আসতে হলো ওকে। এছাড়া কৃতিকের বন্ধুরাও সবাই যথেষ্ট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে অনু আর প্রত্যয়ের বিয়ের জন্য সকল কেনাকাটা তারাই করেছে। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মুখলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে যাতে টুকিটাকি কোনো কিছু বাদ না পড়ে। এইসবের পেছনে অবশ্য এলিসার অবদান সর্বাগ্রে। মেয়েটা আসলেই সব থেকে পটু। কি না জানি সে, ক্যারাটে, বক্সিং, মেকআপ, পোকার প্লে, রান্নাবান্না, ঘর গোছানো, অর্ণবের প্রফেশনাল কাজে সাহায্য করা। এখন আবার কর্পোরেট সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, হয়তো কনফার্ম হয়েও যাবে খুব শীঘ্রই। এত গুণসম্পন্ন মেয়ে এলিসাকে বিশ্লেষণ করলে এক কথায় কী বলা যায়? অনু একটু ভাবে, পরক্ষণেই মনে মনে আওড়ায়, মেবি মিস্টার পারফেক্টের ফিমেল ভার্সনই এলিসা। এসে পড়েছি। প্রত্যয়ের কথায় ভাবনায় সুতো ছিল অনুর। ও চোখ উঁচিয়ে দেখলো গাড়িটা কৃতিককুঞ্জের সামনে দাঁড়িয়ে। প্রত্যয় অনুর দিকে তাকিয়ে বলল, পিছনের ব্যাগগুলো মুখলেস চাচা নিয়ে যাবে, তুমি একাই চলে যাও। প্রত্যয়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সহসা নেমে গিয়ে বাড়ির দিকে হাঁটা দিল অনু। ঠিক তখনই পিছু থেকে প্রত্যয় বলে, এই যে বউ। নতুন সম্বোধন, সেই সাথে চমকপ্রদ শিহরণ। অনু থমকালো, অতঃপর ঘাড় ঘুরিয়ে প্রত্যয়কে শুধালো, কিছু বলবেন? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটা 2x2 ইঞ্চি সাইজের চৌকো বক্স অনুর দিকে এগিয়ে দিল। জিনিসটা কি বুঝতে না পেরে অনু ইতস্তত বোধ করে বলল, কি আছে এতে? প্রত্যয় অনুর হাতে বক্সটা ধরিয়ে দিয়ে বলল, তোমার স্বপ্ন, তুমি এটা এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পর খুলবে। এখন এটাকে নিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে, সাবধান বলেও যাতে হারিয়ে না যায়। প্রত্যয় এমনভাবে সতর্কবাণী প্রয়োগ করেছে যে নিজের কৌতূহল দমাতে হিমশিম খেতে হচ্ছে অনুর। দুষ্ট মনটা বারবার লাফিয়ে উঠে বলছে, এক্ষুনি খুলে ফেল, দেখে নে এইটুকুনি বক্সের ভেতরে কি এমন স্বপ্ন জমায় রেখেছে প্রত্যয়। পরক্ষণেই ভদ্র সভ্য সংযমী মনটা হাত গুটিয়ে বলে ওঠে, মোটেই না, উনি যেহেতু বলেছেন বিয়ের পরে খুলতে, তাহলে সেটাই হবে। এই কয়েকদিনের জন্য সানন্দে ধৈর্য ধরবো আমি। অনু বক্সের উপরিভাগ হাত দিয়ে স্পর্শ করতে করতে অন্দরমহলে প্রবেশ করে। পুরোপুরি মনোযোগ ওই ছোট্ট বক্সের দিকে নিবদ্ধ থাকায় সামনে এগোতে গিয়ে হুট করে কারো শক্ত বাহুতে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল অনু। ধাক্কার জোরটা বেশ ভালোই ছিল। এমত অবস্থায় প্রচণ্ড ব্যথায় চোখ খিঁচিয়ে সামনে দৃষ্টিপাত করলো অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে রাগে ফুঁসছে রেজা। রেজা কি তাহলে হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা কৃতিককুঞ্জে ফিরল? কিন্তু কেন? এবারে ছোট সাহেবের হাতে মার খেয়ে আবারও এই বাড়িতেই ফিরেছে। বিষয়টা বোধগম্য হতেই বিস্ময় জড়িত কণ্ঠে অনু বলে ওঠে, রেজা ভাই আপনি? রেজা কাট কাট গলায় জবাব দিল তৎক্ষণাৎ, তোমার সৎ ভাই আমাদের তোমার বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে অনু। যে অনুকে সেই ছোট্টবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছি, সেই অনুর বিয়ে খেতে ভাবতে পারছো? অনুর মুখ চুপসে গেল। কিছুটা শান্ত গলায় বলল, দেখুন রেজা ভাই, আপনাকে ভাই ব্যতীত অন্য কোনো নজরে কখনোই দেখিনি না। আপনার সাথে আমার কোনো কালে সহজ কথোপকথন হয়েছে, তাহলে স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা, ওইটা আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ার মতো প্রয়োগ করেছে, যার ফলরূপ আপনি আমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে এসেছেন। অনু শান্ত গলার করা তিরস্কারে রেজার কপালে ক্রূর ভাঁজ প্রতিস্থাপিত হলো। রুষ্ট কণ্ঠে বলল, জায়ান্ট কৃতিকের আকাশ রায় এত কিছু বলেছো তো, আজকে দেখো জায়ান্ট কৃতিকের কি হাল হয়। সাথে অবশ্য তোমার বোনটাও ফাঁসবে কাল সকালের মধ্যে। জায়ান্ট কৃতিকের মান সম্মান যদি আমি ধুলো মিশিয়ে না দিয়েছি, তবে আমার নামও রেজা নয়। রেজার কথায় অনু আতঙ্কিত হলো না, উল্টো গলার জোর বাড়িয়ে বলল, প্রথমত আমার মা এই বিয়েতে মত না দিলে অন্য কারোর আজকারায় আমার কিছু যায় আসতো না রেজা ভাই। আপনার ফুপুই সরাসরি বিয়েটা দিচ্ছেন, তাই আশকারা তো একটু পাবই বলুন। আর জায়ান কৃতিকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজের পরোয়াই করে না। সম্মান তো দূর ছাই,
উল্টো তার পেছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়েই আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। রেজা অনুর দিকে দু কদম এগিয়ে এসে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার হাত ঠিক কতটা লম্বা তা তো তুমি কল্পনা করতে পারবে না অনু। তোমাকে আমি দেখে নেব। কাল প্রেসের লোকেরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্ন মাথা খারাপ করে দিবে যে আজমেরি শেখ আদাতের কোনো স্বার্থ হাসিলের জন্য নিজেরই সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন, নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁটে দিলেন। তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কি হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে পারবে? আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার ঘাড়ে গুছিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ড্রাগ অন্যায় শেখ। রেজার এতগুলো কথায় থমথমে হয়ে গেল অনুর চোয়াল। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চর না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সেই অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু, যার ফলস্বরূপ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপেটাঘাত বসাতে উদ্যত হলো অনু। তবে চটটা আর বসাতে পারল না। তার আগেই শিকার ছিনিয়ে নেওয়ার মতো ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভরকালো, মাথার মধ্যে টকবগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তেই বিস্ময় পরিণত হলো। ও ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের ওপর হাঁটু গেড়ে বসে এলো পাথারে ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। ক্রোধান্বিত প্রতিটি ঘুষি আছড়ে পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথারি মারের তোপে একদণ্ড শ্বাস ফেলতে পারছে না রেজা, অথচ কৃতিক থামার নামই নিচ্ছে না। উল্টো মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ডে একটা শুষ্ক ঢোক গেলে ভয়ার্থ চোখে অরুর দিকে চাইল অনু। দেখলো অরুর এক হাতে হাত গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়, কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতে অরু ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরল। তবুও থামছে না কৃতিক। অরু পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো মতে রেজার বুকের ওপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবু হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজ রেজাকে মেরেই ফেলবে। হলরুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোর দিয়ে উকি দিল সায়র, অর্ণব আর এলিসাও। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরাও হতবাক। কি এমন হলো হুট করে? সন্ধ্যা বেলাতেও তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু বেশ শান্ত সাবলীল ছিল কৃতিক। কৃতিকের গর্জন শুনে আজমেরি শেখ আর জাহানারাও অন্য দিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক, কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছেন না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে এক প্রকার কাকুতি মিনতি করেই অরুকে বলতে লাগলেন, অরু, দয়া করে থামা তোর স্বামীকে, আমার ছেলেটাকে মেরে ফেললো রে। অনু জানে না কি হয়েছে, কেন এবার কৃতিক এত খেপেছে। তবু খারাপ কিছু যে ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখেই আঁচ করতে পারছো। কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজেও উদ্বিগ্ন স্বরে বলল, কৃতিক ভাইয়াকে আটকা অরু, রেজা ভাইয়ের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আপার কথা কর্ণকুহরে পৌঁছালে অরু এক প্রকার হন্যে হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পর মুহূর্তেই ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। ওরও এবার তাই করলো। সবার সামনেই দুই হাত পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও, আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর ট্রিক্স বোধহয় কাজে লাগলো। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তেই মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামলে নিয়েছেও। পরে মুহূর্তেই নিজের মেদহীন অ্যাবসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটা নজর দিয়ে বাজ পাখির মতো চিকন চাহিনি নিক্ষেপ করলো মুমূর্ষ রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড, আমার মতো অভদ্রের পেছনে রাখতে এসে মোটেই ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করব আমি। সময় হলে টের পাবি জায়ান কৃতিক
আদতে কতটা জঘন্য আর টক্সিক। অরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ রেখেই রিনরিনে আওয়াজে বলল, প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, তো শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতেই ওরু পুরোপুরি বাঁধন হারা করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতেই চারিদিকের বিস্মিত হতবাক কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল ওরু। আজমেরি শেখ করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই এই মুহূর্তে তার। ওরুকে নিজের বসে এনে কৃতিক অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে আজমেরি শেখের হাত পা। তার উপর বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছেন না। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালেন আজমেরি শেখ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পায়জামা গায়ে চড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়ে মাত্রই বিছানায় বসেছে ওরু। মাঝরাত তখন শেষ, রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে, অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়র অর্ণব ওর রুমে। এত রাতে কী নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতে সব ঘটনা ভুলে গিয়ে ওরু যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, তখন ওর রুমে কড়া নাড়ে অনু। দরজা খোলাই ছিল, তবুও ওরু কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথাটা বলার অপেক্ষা করল না, বরং ওরুর দিকে এগিয়ে যেতে যেতে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে ওরু, কি হয়েছে বলতো? কৃতিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় ওরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা নিজের হাতটা ভালো মতো পরখ করে ওরু নরম স্বরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ আমাদের বাড়িতে চলে গেছে। ও ভালো। অনুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বললি না তো? অনুর কথায় ওরুও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসাময় পরিপূর্ণ মুহূর্তটা। আর সবচেয়ে বড় কথা, সেই পুরনো ঘটনার পেছনেই ছিল ওরই মামাতো ভাই রেজা। এখনও সেই সব কথা ভাবতে গেলে রেজার ওপর মেজাজ চড়ে ওঠে ওরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই ওরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় ওরুকে মাতিয়ে তুলছিল, ঠিক সেই সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিসিসানির আওয়াজ কানে বিট করতে আকস্মাৎ গতি হারায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশে বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এহেন অবস্থায় কৃতিক কোনোরূপ উচ্চবাচ্য করল না, উল্টো ওরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার উপাসে গিয়ে একটাকে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তারপর শুরু করলো একের পর এক শক্ত হাতের থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয় সিদ্ধারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল ওরুর। তার উপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসার কেউ হয় কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয় তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়েও বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? এখনই যদি অন্ধকার ছাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে ওরুর, অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতে ক্যামেরাটাকে আছড়ে মেরে গুড়িয়ে ফেলেছে, অতঃপর ক্রমাগত ওর চোয়ালের বরাবর পাঞ্চ বসাতে বসাতে বলছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলি? বল কে পাঠিয়েছে? সাফ সাফ বল, নয়তো আজ রাতেই তোর জীবনের শেষ। দিনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারেন্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রাখে। হাপিত্তেশ করে কাঁদতে কাঁদতে দুই হাত জোর করে বলল, বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল, বলেছিল তরতাজা নিউজ আছে, জেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সেই সন্ধ্যা থেকে আপনাকে স্টক করেছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য?
জিদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকে বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করে যখন পেছন থেকে অরুর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল কৃতিক। দেখলো অরু থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে ঘুরিয়ে পড়ছে অনর্গল রক্তধারা। অরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুরসত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটা ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল ও। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে নাসূচক মাথা নাড়ালো অরু। অরু সেই তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে 2 হাত দিয়ে আঁকড়ে ধরলো অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্থ গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে না? অরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরুর কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃতিক। তারপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামলো অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনু দীর্ঘশ্বাস ছাড়লো আলগোছে। কানের পেছনে লম্বা চুলগুলো গুজে দিয়ে বুক শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসের লোকদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকেই অপরাধী মনে হচ্ছে ওর। মনে মনে ভাবলো, সব কিছুর মূলে হয়তো বা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলে রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরও যে কে কী ঝামেলা পাকাবে তা কেবল উপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওদিকে না এইদিকে। অর্ণবের ডিরেকশনে কান ঝালাপালা হয়ে গেল সায়রের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলেই উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনে প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি, বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হবে আর আমারটাও। সায়র কাপা কাপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয়, কান দিয়ে শোনে হাদারাম। তাছাড়া এমনভাবে দেখছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আয় তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। তোর এত শখ জাগলো কেন কে জানে? জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে মরার শখ জাগলো। কি আশ্চর্য শখ! অর্ণবের কথার পাছে সায়রের কথা বলার ফুরসত নেই। ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত। তবু ক্ষণে ক্ষণে এইদিক ওইদিক ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে উঠছে ক্রমশ। বাইক যখনই হেলে দুলে উঠছে, অর্ণব তখনই বুকে মাথায় ক্রুশ এঁকে বারবার ঈশ্বরকে ডাকছে। ওর হুতাশে বিরক্ত হয়ে সায়র ধমকে উঠে বলল, চুপ করবি? বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। যাচ্ছিটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুর বাড়ি ভেবেছি বিয়েটা বাংলাদেশেই করব, বুঝলি? অর্ণব হতবিহ্বল কণ্ঠে বলল, এই পুরান ঢাকায় চিপাগুলিতে তুই শ্বশুরবাড়ি কোথায় খুঁজে পেলি? সায়র দুষ্ট হেসে বলল, চিরুনি তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে সায়র বাইকে টান দিতেই আবারও ঈশ্বর নাম জাপতে জাপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিস জয়েন করেছে। সেই সুযোগে গধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুজন। কিন্তু এই গাদানো সরাসরি ছোট বড় শ্যাওলা পড়া বিল্ডিংয়ের মাঝে আদতে সায়র না হওয়া শ্বশুরবাড়ির যে কোনটা সেইটাই বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজনে মিলে যখন এদিক ওদিক সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিগত হলো এক অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদেই ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওড়নাটা কাঁধ ছাড়িয়ে কোমরের কাছে বাঁধা, কাঁধ অবধি রিবন্ডিং করা সিল্কি চুলগুলো 5 ক্লিপে বাঁধা পড়েছে।
চেহারা স্পষ্ট নয়, তবু গোধূলির আভায় নৃত্যরত মেয়েটাকে মায়াবী অপ্সরীর মতোই স্নিগ্ধ লাগছে। আর সায়ন সে তো সেই তখন থেকেই হাঁ করে তাকিয়ে দেখছে তার গোধূলি বেলার অপ্সরীটাকে। অপ্সরীর অস্পষ্ট মুখোশটি দেখেও সায়র চোখ বন্ধ করে বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ঝাঁ ঝাঁ রোদ্দুরে পড়তে থাকা জনমানবকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে। চারিদিকে এখন বেশ শীতল, শুধুমাত্র শীতল নয় কৃতিকের মস্তিষ্ক। ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে অরুকে না পেল তখনই মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানোর মেজাজের অগ্নিস্ফুলিঙ্গতে আরও খানিকটা জোয়ার দিতে অরুর মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে আজমেরি শেখ তার 2 মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছেন, সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরও খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সেই কথা শোনার পরে আর একদণ্ড অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর যখন হসপিটালের করিডোর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেবিনের দিকে, ক্লান্ত ঘামে ভেজা শরীর হাতড়িয়ে টাইয়ের নটটা ঢিলে করতে করতে মনে মনে ভাবছে অনেক হয়েছে, আজ ওরকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বেও। কৃতিক যখন 2 পকেটে হাত গুজে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো ঠিক তখনই ওর সাথে চোখাচোখি হলো ওরও ভেতরেই ছিল। হঠাৎ করে এভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো। ওরও বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল,